আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা বোস আইনস্টাইন শক্তি বন্টন সূত্র সম্পর্কে জানব। তো এটার মধ্যে আমরা আরেকটা প্রশ্ন সলভ করতে পারবো, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। বোস আইনস্টাইন বিন্যাস সূত্রের ধ্রুবক e⁻α বের করো। তো এই প্রশ্নটা সলভ করার পূর্বে আমরা বোসন কণা সম্পর্কে জেনে নেই। তো আমরা সবসময় শুনি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আরেক ধরনের কণা আছে যাদেরকে বলা হয় বোসন। তো বোসন হচ্ছে একরকম কণা যার স্পিন হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এরকম। তো বোসন কণারা একে অপরের অনুরূপ, মানে হচ্ছে আইডেন্টিক্যাল, এবং পরস্পর থেকে আলাদা করা যায় না, মানে হচ্ছে ইনডিস্টিংগুইশেবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে এই বোসন কণারা, অর্থাৎ একই কোয়ান্টাম অবস্থা বা একই শক্তিতে অনেকগুলো কণা একসাথে থাকতে পারে। তো আমরা কি লিখতে পারি, যে সকল কণার স্পিন পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 একে অপরের অনুরূপ বা আইডেন্টিক্যাল এবং পরস্পর থেকে আলাদা করা যায় না, মানে ইনডিস্টিংগুইশেবল, সেই কণাগুলো হলো বোসন কণা। তো এই বোসন কণাগুলোর স্পিন কৌণিক ভরবেগ h পূর্ণ সংখ্যক গুণিতক হয়, অর্থাৎ 1h 2h 3h এরকম হয়। তো বোসন কণাগুলো বোস আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। এবার সদৃশ অণুর জন্য শক্তি বন্টন নিম্নরূপে অর্জন করা যায়। ই থেকে E+D শক্তিপাল্লার মধ্যস্থিত শক্তি সম্পন্ন সংখ্যা n(e)d হলে আমরা লিখতে পারি n(e)de হচ্ছে f(e) g(e)de। তো এই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি এখানে। তো দেখো এখানে যে মনে করো এনার্জি লেভেল 100 থেকে 105 জুল। এই এনার্জির ভিতরে কত সংখ্যক কণা আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, এই যে এই এনার্জিটা হচ্ছে E এবং এদের মধ্যবর্তী যে ব্যবধান সেটা হচ্ছে 5 না, ওই 5টাকে আমরা বলতে পারি DE। এবং E এবং DE যদি যোগ করে দেই তখন কি হবে, 100 আর 5 যোগ করলে তো 105 হবে। তো E থেকে E+DE এই শক্তিপাল্লার মধ্যে কতটুকু বা কত সংখ্যক কণা আমরা পাবো সেটা বের করার জন্য আমরা লিখি n(e)de f(e) g(e)de। এবার এই f(e)র সাথে g(e) কেন গুণ করলাম? f(e) কি? f(e) হচ্ছে শক্তি বন্টন অপেক্ষক, মানে হচ্ছে যে শক্তি স্তরটা আমরা বিবেচনা করে নিলাম, ওই শক্তি স্তরে একটা কণা থাকার সম্ভাবনা বা গড় সংখ্যা কতটুকু, সেটা আমরা f(e) দ্বারা প্রকাশ করি। আর এখানে g(e)d দ্বারা কি বোঝায়? এটা হলো ওই শক্তি পরিসরে মোট কয়টা অবস্থা বা জায়গা আছে যেখানে কণা থাকতে পারবে সেটা বোঝাবে। তো এই ব্যাপারটা আমি যদি একটু উদাহরণের সাহায্যে বুঝাই তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। ধরো যে একটা বড় হল রুমে যদি 100টা চেয়ার থাকে আর প্রতিটা চেয়ারে বসতে চায় এমন মানুষ থাকে 1 জন করে, তাহলে মোট কতজন মানুষ এখানে বসতে পারবে? তাহলে মোট 100 জন মানুষই বসতে পারবে। একটা চেয়ারে 1 জন করে বসলে মোট 100 জন মানুষ বসতে পারবে। ঠিক তেমনই এই যে আমরা বললাম যে 100 জন মানুষ বসতে পারবে, এই f(e) হলো কত মানুষ বসতে চায় ওখানে। এই যে একজন একজন করে, একটা চেয়ারের মধ্যে একজন একজন করে, তাহলে এই f(e) দ্বারা বোঝাবে কতজন মানুষ এখানে বসতে চায়, মানে হচ্ছে প্রতিটা শক্তি স্তরে গড় কণা কতটুকু, মানুষের জায়গায় গড় কণা হিসেব করলে। তো g(e) হচ্ছে কত চেয়ার বা কতটা অবস্থা আছে, মানে এই একটা চেয়ার, 2টা চেয়ার, 3টা চেয়ার, এগুলো হচ্ছে এক একটা অবস্থা বা স্টেট, এগুলাকে বলা হয় g(e). এবার এই f(e) এবং g(e) এই দুটো যদি গুণ করি তাহলে ওই শক্তি স্তরে মোট কত সংখ্যক কণা আছে সেটাই পাওয়া যাবে। তো কিভাবে পাওয়া যাবে দেখো, এখানে মোট 100টা অবস্থা স্টেট আছে। আমি বললাম কয়টা স্টেট? 100টা স্টেট। এই প্রতিটা স্টেটের মধ্যে কতজন করে বসতে পারে? 1 জন করে। এই 1 যদি গুণ করে দেয় তাহলে মোট কত সংখ্যক মানুষ বসতে পারবে? 100 জন মানুষ বসতে পারবে। তো আমরা মূলত এই 100টা হচ্ছে চেয়ারের সংখ্যা। চেয়ারের সংখ্যা বলতে আমি কি বুঝালাম এখানে? g(e) আর 1 মানে হচ্ছে f(e). এই সীমার মধ্যে d যদি গুণ করে দেই তখন আমরা মোট সংখ্যক n(e)d কত সংখ্যক মানুষ বসতে পারবে সেটা পাওয়া যায়। এবার ধরো আমি বললাম যে একটা চেয়ারে 2 জন করে বসলো, ভাগ করে 2 জন করে বসলো, সেক্ষেত্রে f(e) এর মান হবে 2। আর যে মনে করো 100টা চেয়ারেই বসলো, তাহলে মোট জনসংখ্যা কতটুকু? তাহলে মোট জনসংখ্যা হবে 100 গুণ 2, 200 জন। তো এই 200 জন হচ্ছে n(e)de বোঝাবে, আর এই 2 হচ্ছে f(e) বোঝাবে, আর এই 100 হচ্ছে g(e)d বোঝাবে।
তো আশা করি আমরা এই সূত্রটা বুঝতে পারছি। তো n of e d is equal to f of e into g of e d। তো এই কথাটা এখানে আমরা লিখছি যে ই থেকে ই প্লাস ডি শক্তি পাল্লার অবস্থিত শক্তি সম্পন্ন অণুর সংখ্যা n of e d হলে আমরা লিখতে পারি n of e d is equal to f of e g of e d। তো এদের পরিচয়টা আমি যদি আবার বলি তাহলে কি হবে, f of e হচ্ছে শক্তি বন্টন অপেক্ষক, মানে ওই শক্তি স্তরে একটা কণা থাকার সম্ভাবনা বা গড় সংখ্যা। আর জি অফ ইডি হচ্ছে ওই শক্তি পরিসরে মোট কয়টা অবস্থা বা জায়গা আছে যেখানে কণা থাকতে পারবে। আর এন অফ ইডি হচ্ছে কণার সংখ্যা, কত সংখ্যক কণা থাকবে। তো আমরা কি লিখতে পারি, এফ অফ ই হলো শক্তি বন্টন অপেক্ষক, জি অফ ইডি হলো ওই শক্তি পাল্লার মধ্যে প্রাপ্তিসাধ্য কোয়ান্টাম অবস্থার সংখ্যা। আমি আরেকটা সহজ ভাষায় এই বোসন কণাটা বুঝাই দিই। ধরো একটা বক্সের মধ্যে অনেকগুলো কণা আছে, মনে করো লাল কালার, হলুদ কালার, নীল কালার। তো যদি তুমি লাল কালারগুলো আলাদা করো, মনে করো এগুলো হচ্ছে লাল কালারের বল আর বাকিগুলো হচ্ছে হলুদ কালারের বল। এবার এখান থেকে তুমি যদি লাল কালারের বলগুলো আলাদা করে দাও বক্সের মধ্যে, তাহলে লাল কালারের বক্সগুলো একসাথে হয়ে যাবে। আমরা জানি, আমরা আগের পর্বগুলোতে পড়ছি যে কোনো একটা কণা সে যদি কোনো একটা সেলের মধ্যে প্রবেশ করে, যদি তারা একই রকম হয় মানে বোসন কণা হয়, সেক্ষেত্রে তারা একসাথে একটা স্টেটের মধ্যে একসাথে থাকতে পারবে। কারণ একটা সিস্টেমের মধ্যে অসংখ্য কোষ থাকে আমরা জানি, সেই কোষগুলোর মধ্যে আবার ভাগাকার অনেকগুলো স্টেট থাকে। এবার আমরা যদি বোসন কণা ছাড়া অন্য কোনো কণা নেই, মনে করো এমন একটা কণা নিলাম যারা হচ্ছে সেম না, মনে করি এটা লাল, এটা হলুদ, অন্য একটা নীল। তো সেই ক্ষেত্রে আমরা একটা কণাকে এ ধরলে একটা কণাকে বি ধরলে, এ নট ইজ ইকুয়াল টু বি হলে সেক্ষেত্রে একটা স্টেটের মধ্যে দুইটা কণা থাকতে পারবে না। কিন্তু যখন একই রকম হয় তখন একটা স্টেটের মধ্যেই সবগুলা কণা একসাথে থাকতে পারে। তো বোসন কণাগুলো হচ্ছে এরকম কণা যারা হচ্ছে একসাথে একটা স্টেটের মধ্যে অসংখ্য কণা একসাথে থাকতে পারে। মনে করো এটার মধ্যে যদি 5টা থাকে, এটার মধ্যে 5টা থাকতে পারবে, তারা মানে একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে আর কি। এরকম কণাগুলো হচ্ছে বোসন কণা। তো এই কথাগুলোই, বোসন কণাগুলোর কথাই এখানে আমরা লিখছিলাম যে অনুরূপ দেখতে, একই স্টেটে থাকতে পারে, ইনডিস্টিংগুইশেবল, এইচ কার্টের পূর্ণ সংখ্যক গুণিতক। তো এগুলাই হচ্ছে মূলত বোসন কণার বৈশিষ্ট্য। এখন এই যে শক্তি বন্টন অপেক্ষক ও এফ অফ ই, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এফ অফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই ক্যাটি -1, এভাবে প্রকাশ করতে পারি। তো এদের পরিচয় কি, এই যে এফ অফ ই মানে তো আমরা জানি যে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বোসন কণার গড় বন্টন ফাংশন হচ্ছে এফ অফ ই। আর ই তো নির্দিষ্ট কণার শক্তি, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে তাপমাত্রা, আর আলফা মানে হচ্ছে -μ বাই ক্যাটি। হ্যাঁ, এটা মনে রাখবো, -μ ডিভাইডেড বাই ক্যাটি। এই মিউ বাই ক্যাটি মানে কি, মিউ বাই ক্যাটি হচ্ছে একটা রাসায়নিক বিভব যাকে আমরা নন ডাইমেনশনাল রূপে এই আলফা হিসেবে প্রকাশ করি। আর এখানে -1 কি, কেন এখানে -1 ব্যবহার করা হয়েছে? তো বোসন কণারা একই কোয়ান্টাম স্টেটে একাধিক কণা থাকতে পারে। আমরা মাত্রই বললাম যে একটা স্টেটের মধ্যে একাধিক কণা একসাথে জড়োসড়ো হয়ে থাকতে পারবে। তো তাদের যে ওয়েভ ফাংশন সেটা সিমেট্রিক হবে, আর তাই এই বন্টনের মধ্যে -1 আসে। আর ফার্মিয়নের জন্য আমরা -1 ব্যবহার করি না, সেখানে +1 ব্যবহার করি। কারণ হচ্ছে ফার্মিয়নরা পাউলির এক্সক্লুশন মেনে চলে, কিন্তু এই বোসনরা কি পাউলির এক্সক্লুশন মেনে চলে না। একই স্টেটে অসংখ্য থাকতে পারে, আর পাউলির এক্সক্লুশন বলে যে একই স্টেটে একটার বেশি থাকতে পারবে না, যা ফার্মিয়নরা মেনে চলে। এজন্য ফার্মিয়নের বেলায় এখানে পজিটিভ চলে আসে, +1 চলে আসে, আর বোসনের বেলায়, বোস-আইনস্টাইন পরিসংখ্যানের বেলায় এখানে -1 চলে আসে। তো এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দেব, এটা লাগবে না। তো এখানে আমরা এফ অফ ই এর মানটা লিখলাম। এবার আমরা জি অফ ই ডি এর মানটা সরাসরি এখানে লিখে নিব এবং তাদের পরিচয়গুলো জেনে নেব। তারপর আমরা এই মানগুলো এফ অফ ই এবং জি অফ ই ডি এর মানগুলো 1 নং সমীকরণে বসায় দিব, ঠিক আছে। তো আমরা এখন কি লিখব, জি অফ ই ডি এর মানটা। তো এবং জি অফ ই ডি এটা আমরা মনে রাখবো, ডি ইজ ইকুয়াল টু 2 পাই ভি 2m ডিভাইডেড বাই h স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ ডিই। তো এটাকে 2 নং সমীকরণ দিব। তো এদের পরিচয় কি, ভি তো আয়তন, মানে যে জায়গায় কণাগুলো আছে সেটার আয়তন, এম হচ্ছে কণার ভর, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার হাফ হচ্ছে শক্তি অনুযায়ী অবস্থার সংখ্যা বাড়ছে বোঝাচ্ছে। মানে শক্তি অনুযায়ী অবস্থার সংখ্যা রুট ই টু দি পাওয়ার হাফ যে কথা, রুট ই তো একই কথা, মানে রুট ই হারে বাড়তেছে, এটা বোঝায় ই টু দি পাওয়ার হাফ দ্বারা এনার্জি আর কি। তো
এই যে এখানে এই জি অফ ই ডি এর মানটা এবং এইখানে এফ অফ ই এর মানটা এই 1 নং সমীকরণে বসাবো, অর্থাৎ 2 ও 3 নং এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে কি হবে, এন অফ ই ডি এর মান এন অফ ই ডি ইজ ইকুয়াল টু এই যে এই পুরা মানটা এবং এই এফ অফ ই তো নিচে ভাগাকারে এই সংখ্যাটাই শুধু লিখতে হবে, ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার ই বাই কে টি মাইনাস 1, আর পুরা মানটা হচ্ছে জি অফ ই ডি এর মান। তাহলে জি অফ ই ডি এর মান কি 2 পাই ভি 2m ডিভাইডেড বাই h স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ ডিই, আর নিচে কি হবে এই এফ অফ ই এর মান ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার ই বাই কে টি মাইনাস 1। তো এখানে হবে ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার ই বাই কে টি মাইনাস 1। তো এটাকে 4 নং সমীকরণ দিব। তো এখানে এন অফ ই ডি এর মানটা এটাই হচ্ছে আইনস্টাইন শক্তি বন্টন সূত্র, যা ই এবং ই প্লাস ডি ই পাল্লার মধ্যস্থিত শক্তি সম্পন্ন কণার সংখ্যা নির্দেশ করে। তো খেয়াল করি, এটাই হলো বোস আইনস্টাইন শক্তি বন্টন সূত্র, যা ই এবং ই প্লাস ডি ই পাল্লার মধ্যে শক্তি সম্পন্ন কণার সংখ্যা নির্দেশ করে। তো এই সমীকরণ হতে দেখানো যায় যে ই টু দি পাওয়ার আলফা ধ্রুবকের মান 0 কিংবা 1 অপেক্ষা ছোট হতে পারে না। তো এটা কিভাবে দেখাতে পারি, যে যদি ই টু দি পাওয়ার আলফা 1-এর থেকে ছোট হয়, মানে ই ইজ ইকুয়াল টু 0 এর জন্য যদি 1-এর মানটা ই টু দি পাওয়ার আলফার থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে এন অফ ই ডি এর মান এন অফ ই ডি। তো আমাদের যে সমীকরণটা ছিল এখানে, এই যে এখানে এফ অফ ই জি অফ ই ডি, আমরা জি অফ ই ডি এর মানটা এখন আমাদের তো বসানোর দরকার নেই, এত বড় যে সমীকরণ সেটা লেখার দরকার নেই। আমরা শুধু এফ অফ ই 1 বাই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার ই বাই কে টি মাইনাস 1, যেহেতু আমরা ই টু দি পাওয়ার আলফা নিয়ে কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমাদের এই অংশটুকু থাকলেই তো হবে। তো জি অফ ই ডি এর মানটা আপাতত এখন বসাবো না, এটা এইভাবে রেখে দেবো। শুধু এফ অফ ই এর মানটা যদি বসাই, তাহলে এই জি অফ ই ডি এর নিচে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে, এন অফ ই ডি ইজ ইকুয়াল টু জি অফ ই ডি ই, নিচে শুধুমাত্র এফ অফ ই এর মানটা চলে আসবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার ই বাই কে টি মাইনাস 1 না এটা। এবার যদি আমরা বলি যে ই এর মান 0, এর জন্য যদি 1-এর মানটা ই টু দি পাওয়ার আলফা এর মানটা 1 অপেক্ষা ছোট হয়, সেক্ষেত্রে কী ঘটবে। তো ই এর মান 0, এন অফ 0 ডি ই ইজ ইকুয়াল টু কী হবে, জি অফ 0 ডি ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার ই বাই কে টি মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে ঋণাত্মক একটা মান আসবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে ঋণাত্মক মান আসবে। তো এটাই আমি একটু দেখাই। এখানে দেখো, আমরা জানি যে আলফা এর মান যখন 0, তখন আমরা এখানে ই টু দি পাওয়ার আলফা জায়গায় লিখতে পারবো ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 যদি আমরা ক্যালকুলেটারে দিই, তার মান আসবে 1। হ্যাঁ, তো ই টু দি পাওয়ার 0-এর মান 1, এটা এখন আমার লাগবে না, পরে আমি এটা নিয়ে কথা বলবো। এবার আমি যদি এখানে +1 বসাই ই টু দি পাওয়ার +1, তাহলে একটা 1-এর থেকে বড় একটা মান আসবে, মানে 2 পয়েন্ট সামথিং কিছু আসবে। তাহলে +1 বসাবো না, আমরা কি করব, নেগেটিভ মানগুলো বসাবো, মানে হচ্ছে ই মাইনাস 1। হ্যাঁ, তো 0-র পরে কি নেগেটিভের দিকে যদি যাই, ই মাইনাস 1 যদি বসাই, তো সেক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে, ক্যালকুলেটরে দেখবা যে সেখানে মানটা আসবে 0.36787, এরকম একটা মান। যদি আমরা ই মাইনাস 2 বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা মান আসবে 0.1353 সামথিং। তো ই ইনভার্স 3 যদি বসাই, তাহলে হবে 0.0183। মানে হচ্ছে একমাত্র যদি আমরা 0 বসাই তখনই 1 আসে, আর নেগেটিভ দিকে যত মান বসাতে থাকবো সেক্ষেত্রে 0 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু 1-এর থেকে ছোট আসবে। তো এখানে আমাদের যে শর্তটা আছে সেটা হচ্ছে 1-এর থেকে ছোট আসবে ই টু দি পাওয়ার আলফার মান। দেখো এখানে আমরা যখন +1 -1 -2 -3 বসাই, 1-এর থেকে ছোট ছোট মান আসতেছে। একমাত্র ই টু দি পাওয়ার 0 যখন বসাবো তখনই +1 আসবে। তাছাড়া এই 0-র থেকে নিচের মানগুলো -1 -2 -3 এগুলো যদি আমরা আলফার জায়গায় বসাই, সেক্ষেত্রে 1-এর থেকে ছোট ছোট মান আসবে। তো এই ক্ষেত্রে আমরা যখন এখানে মান বসাবো, দেখো এখানে এই ই টু দি পাওয়ার আলফার জায়গায় যদি আমরা আলফা এর মানটা যদি আমরা এখানে -1 বসাই, তাহলে যেহেতু 1-এর থেকে ছোট একটা মান আসবে, এই পুরো মানটা 1-এর থেকে ছোট মান আসবে, তাহলে ছোট একটা মান দিয়ে যদি -1কে বিয়োগ করি, যেমন ধরো আমরা ছোট মান মনে করো 4 দ্বারা যদি আমরা
7, অবশ্যই 4 এর থেকে -7 বড়, তো সেক্ষেত্রে মাইনাস কত পাওয়া যাবে? -3 পাওয়া যাবে। তো এই যে নেগেটিভ বড় সংখ্যা ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে মাইনাস করি তাহলে নেগেটিভ মান পাওয়া যায়। তো এই ক্ষেত্রেও আমরা দেখব যেহেতু এখানে একটা ছোট মান পাওয়া যাবে, তো ছোট মান দ্বারা যদি -1, 1 এর থেকে ছোট, তাহলে একটা নেগেটিভ মান পাওয়া যাবে। এবার যে কোনো নেগেটিভ মান আসতে পারে, তো নেগেটিভ ঋণাত্মক মান তো আসবে। তো এই n এর মান বা কোনো একটা কোয়ানার সংখ্যা কি নেগেটিভ হতে পারে না। এজন্য আমরা বলতে পারি যে এটা সম্ভব না। যদি ঋণাত্মক মান আসে তাহলে কোয়ানার সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। এজন্য আমরা বলতে পারবো যে এটা সম্ভব নয়। আরেকটা ব্যাপার খেয়াল করে যে এই যে আমরা তো এনার্জি 0 ধরছি, তাহলে এখানে 0 হলে 0/e⁻0 1 হয়ে যাবে, এই মানটা থাকবে না। আমি বলি যে e⁻e/kt না, আমরা তো e=0 বলছি, তাহলে e⁻0/kt, তার মানে e⁻0 আর e⁻0 মান 1, তাহলে 1 এর সাথে e⁻α গুণ হয়ে e⁻αই হবে। আর আলফার মানটা -1, -2, -3, -4 এভাবে ইনফিনিটি পর্যন্ত গেলেও এই 1 এর থেকে ছোটই মান আসবে। তো 1 এর থেকে যেহেতু ছোট মান আসবে, সেহেতু আমরা ছোট মান দ্বারা মাইনাস করলে 1কে একটা নেগেটিভ মান আসবে। আর সেই নেগেটিভ মান বা ঋণাত্মক মান কখনো এই কণার সংখ্যা হতে পারে না, কণার সংখ্যা নেগেটিভ হতে পারে না। এই জন্য আমরা লিখতে পারি যা সম্ভব নয়। এবার খেয়াল করো, যদি আমরা দেখি যে e⁻α=1 আসছে, হ্যাঁ, কোনো কারণে e⁻α=1 আসছে, কোন কারণে হবে? যখন আলফার মান 0 হবে তখনই তো 1 আসবে। তো তাহলে আবার এই e=0 মানে এনার্জি 0 এর জন্য e⁻α যদি এই শর্তটা যদি থাকে যে e=0 মানের জন্য e⁻α=1 হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে এটা 1 1 - 1 মানে কি 0, আর নিচে 0 মানেই কি অসংজ্ঞায়িত আসে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নিচে কখনো 0 আনা যাবে না। তো কখন 0 আসবে? যখন এই আলফার মানটা 1 হয়ে যাবে। কখন আলফার মান e⁻আলফার মানটা 1 হবে? কখন e⁻আলফার মান 1 হবে? যখন α=0 বসানো হবে। তো এই জন্য আমরা বলতে পারি e⁻α 1 হলে সেক্ষেত্রে আমরা মানটা পাই হচ্ছে n(0) DE হচ্ছে g(0) DE/1 - 1 মানে হচ্ছে 0, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত ইনফিনিটি। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে e⁻α এই ধ্রুবকের মান 0 কিংবা 1 অপেক্ষা ছোট হতে পারে না। তো তাই লিখব যে অতএব সিদ্ধান্ত করা যায় যে e⁻α এর মান 0 কিংবা 1 অপেক্ষা ছোট হতে পারে না। তো এবার আমরা e⁻α এর মানটা বের করব। তো e⁻α এর মান বের করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যেটা হচ্ছে সিস্টেমের ভি আয়তনে মোট কণার সংখ্যা n এর জন্য আমরা পাবো হচ্ছে n ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কাকে ইন্টিগ্রেশন করতে হবে? এই n(e)d কে, কারণ n(e)d হচ্ছে ক্ষুদ্র একটা এলাকার জন্য কণার সংখ্যা, আর ওইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে সমগ্র যে আয়তনটা আছে সেই আয়তনের জন্য আমরা কণার মোট সংখ্যা পাবো। তাহলে এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। কাকে? n(e)d কে কি সীমার মধ্যে? 0 থেকে ইনফিনিটি সীমার মধ্যে। এবার 4 নং সমীকরণ আমরা জানি n(e)d এর মান কত? n(e)d এর মান হচ্ছে এটা 2πv2m/h² হোল টু দি পাওয়ার 3/2 e⁻½ DE ডিভাইডেড বাই e⁻α ইন্টু e⁻e/kt - 1। তো এই মানটার ক্ষেত্রে কনস্ট্যান্ট মান কোনটা? এই পুরোটা কনস্ট্যান্ট না, তো কনস্ট্যান্ট মানটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো, আর পুরো এই অংশটুকু আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো। তো এখানে খেয়াল করো, আমরা কনস্ট্যান্ট মানটাকে যদি ইন্টিগ্রেশনের বাইরে রাখি তাহলে 2πv বাইরে থাকবে, সাথে আছে 2m/h² হোল টু দি পাওয়ার 3/2, এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে 0 থেকে ইনফিনিটি। বাকি অংশটুকু মানে হচ্ছে e⁻½ DE ডিভাইডেড বাই e⁻α e⁻e/kt - 1। তো এই ইন্টিগ্রেশনটা আমরা সলভ করব, এর জন্য আমরা e/kt-কে x হিসেবে ধরে নিব। ধরি e/kt = x, তাহলে e কি হবে? kt ওই সাইডে গেলে kt x। এবার আমরা ডিফারেন্সিয়েট করব উভয় পক্ষকে, এটা e এর সাপেক্ষে করব, এটা x এর সাপেক্ষে করব। এটাকে e এর সাপেক্ষে e কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছি? e এর সাপেক্ষে, এই জন্য এখানে ডি দিতে হবে। আবার এখানে ক্যাটি তো কনস্ট্যান্ট, ক্যাটিকে কনস্ট্যান্ট রাখলাম, এক্স এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে, এই জন্য এখানে dx দিতে হবে। তাহলে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি? তো অতএব n কনস্ট্যান্ট মানগুলোর তো পরিবর্তন হবে না, 2πv 2m ডিভাইডেড বাই h² হোল টু দি পাওয়ার 3/2
0 থেকে ইনফিনিটি। তো ই টু দি পাওয়ার এর পরিবর্তে কি লিখবো, ই ইজ ইকুয়াল টু ক্যাটি এক্স না, তাহলে এর পরিবর্তে আমরা ক্যাটি এক্স লিখবো, উপরে কি আছে হাফ আছে, তো ক্যাটি এক্স হোল টু দি পাওয়ার হাফ। তারপর হচ্ছে ডিই, ডির পরিবর্তে লিখবো হচ্ছে ক্যাটি ডি এক্স, তো ক্যাটি ডি এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার এই ক্যাটি, এই ই বাই ক্যাটি এর মান কত এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এবার লক্ষ্য করো এখানে ক্যাটি হাফ আছে, আবার এখানে ক্যাটি একটা আছে, তো আমি এখানে একটু রাফ করে দেখায় দিই, তাহলে বুঝতে সব সুবিধা হবে। তো ক্যাটি হাফ আর আলাদা ক্যাটি আছে, যার পাওয়ার দেওয়া নাই মানে 1 আছে, কিছু পাওয়ার না থাকলে 1 আছে, তো এখানে হাফ আছে এখানে 1 আছে। আমরা জানি যে যদি নিচের বেসটা মিলে যায় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে ক্যাটি এবং ক্যাটি থেকে একটা ক্যাটি নিব এবং হাফ প্লাস 1 যোগ করলে হবে ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2। তো এই 3/2 এই ক্যাটি 3/2 তো কনস্ট্যান্ট আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি, তো চাইলে আমরা এইখানেও তো 3/2 আছে, আমরা এটার ভিতরে ঢুকাই দিতে পারি। তাহলে এখানে কি হবে 2πv 2m সাথে ক্যাটি চলে আসবে, কারণ উপরে এখানে ক্যাটি আছে হোল 3/2, এটার পাওয়ারও 3/2, তো 2m ক্যাটি 3/2, আর নিচে আছে হচ্ছে h স্কোয়ার, আর ভিতরে কি থাকবে তাহলে 0 থেকে ইনফিনিটি, এই ক্যাটি তো চলে গেল ইন্টিগ্রেশনের বাইরে, তো এক্সটা থাকলো, এক্সের উপরেও তো পাওয়ার হাফ, তাহলে এক্স হাফ, আর থাকবে ডিএক্স, আর নিচে থাকবে কি ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এবার এখানে লক্ষ্য করো এই যে 5 নং সমীকরণের যে সমাকলন অংশটি, এটাকে আমরা সমাধান করব, তারপর এখানে মানটা বসাবো, ঠিক আছে। তো এই অংশটুকু সমাধান করার জন্য প্রথমে আমরা ভেঙে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এই অংশটুকুকে সমাধান করব। হ্যাঁ, তো এখানে খেয়াল করো যে আমরা ধরে নিব যে ই টু দি পাওয়ার আলফা ইজ ইকুয়াল টু এফ, তারপরে আমরা ই টু দি পাওয়ার আলফা এর মানটা বসাবো। এখন আমরা এই এফ ধরে এই সমাধানটা করব। তো এখান থেকে আমরা কোনটা নিব, 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এই অংশটুকু ভেঙে করব, তারপর এখানে মান বসাবো। তো 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কে কিভাবে লেখা যায়, এখান থেকে যদি আমরা 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স কমন নেই, তো কমন নেওয়া মানে ভাগ করা, তো এখানে এফ ই টু দি পাওয়ার এক্স ভাগ করে দিতে হবে, এখানে ভাগ করলে 1 হবে, আর এখানে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স ভাগ করলে হবে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স। তো এই অংশটুকু থেকে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়ার পর এই অংশটুকু পাওয়া যায়। তো এখান থেকে আমরা কি করতে পারি, 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম, আর এটাকে আমরা ধারার সূত্রের সাহায্যে এক্সপ্রেস করতে পারি। আমরা জানি এরকম যদি থাকে 1 বাই 1 মাইনাস জেড, হ্যাঁ, তো এরকম থাকলে আমরা এটাকে ধারা হিসেবে লিখতে পারি হচ্ছে 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস এরকমভাবে। তো সেমভাবে এই যে এখানে আমাদের মানটা আছে না, যে 1 মাইনাস 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা জেড হিসেবে ধরলে তাহলে এটাকে কি লিখতে পারি, 1 প্লাস জেড, জেড মানে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স প্লাস জেড স্কোয়ার মানে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস জেড কিউব মানে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স কিউব। এভাবে ধারাটা অগ্রসর হবে। তো সেম লেখাটাই আমরা এখানে লিখছি যে 1 প্লাস 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এভাবে ধারাটা যেতে থাকবে। এবার এই সম্পূর্ণ অংশটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, n is equal to 1 থেকে ইনফিনিটি 1 বাই এফ টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার n x। তো কিভাবে লিখি দেখো, এটা এটার সাথে গুণাকার আছে, এটা এটার সাথে আছে, এটার সাথে এটা আছে, যখন এটার সাথে এটা গুণ হবে তখন আনসারটা পাওয়া যাবে 1 ভাগ এফ ই টু দি পাওয়ার এক্স, প্লাস যখন এটা এটার সাথে গুণ হবে তখন এফ ই টু দি পাওয়ার এক্স এফ ই টু দি পাওয়ার এক্স মিলে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হবে, প্লাস তারপর আবার যদি এই এফ ই টু দি পাওয়ার এক্স এটার সাথে হয় তখন কিউব হবে, মানে 1 বাই এফ ই টু দি পাওয়ার এক্স কিউব, তাই না। এবার এখানে আমি বলছি n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা একবার n এর জায়গায় 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, এভাবে বসাতে থাকলে তখন আর সামেশনটা দিতে হয় না, সামেশন উঠে যায়। তো আমরা কি করব, একবার 1 বসাবো, যদি n এর পরিবর্তে 1 বসাই তাহলে 1 বাই এফ টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার n x, 1 ভাগ এফ টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার n x, এটার মধ্যে 1 বসাবো প্রথমে, যদি 1 বসে n is equal to 1 তখন আনসার পাওয়া যায় 1 বাই এফ এফ টু দি পাওয়ার 1 মানে এফ ই টু দি পাওয়ার 1x মানে শুধু x। তো এটা পাওয়া গেল। n is equal to 2 বসালে কি হবে, 2 বসালে হবে 1 বাই
এফ স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, তাই না? এই যে n এর জায়গায় 2, n এর জায়গায় 2, তাহলে এফ স্কোয়ার ই টু দি পাওয়ার 2x। এটাকে আবার এভাবে লেখা যায় 1/f ই টু দি পাওয়ার x হোল স্কোয়ার, মানে এই 2 2 মিলে উপরে স্কোয়ার লেখা যায়। যদি n এর মান 3 বসায় তখন কি হবে? n এর মান 3 বসালে 1/f কিউব ই টু দি পাওয়ার 3x। আবার এটাকে এভাবেও লেখা যায় 1/f ই টু দি পাওয়ার x কিউব। হ্যাঁ, তো দেখো এটার সাথে মিলে যাইতেছে না? এই যে এই ধারাটার সাথে মিলতেছে না? যে 1/f ই টু দি পাওয়ার x, 1 বসানোর পর 1/f ই টু দি পাওয়ার x। যখন আমরা 2 বসাই তখন এটার সাথে মিলতেছে 1/f ই টু দি পাওয়ার x হোল স্কোয়ার, 1/f ই টু দি পাওয়ার x কিউব, এই যে 1/f ই টু দি পাওয়ার x কিউব। তাহলে আমরা এ থেকে বলতে পারি যে এরকমভাবে এই যে এই সম্পূর্ণ ধারাটাকে সামেশন আকারে এভাবে লিখতে পারি i = 1 থেকে ইনফিনিটি 1/f টু দি পাওয়ার ই টু দি পাওয়ার nx, মানে হচ্ছে এটাই পাওয়া যাবে, ডট 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 এভাবে যেতে থাকবে। তাহলে এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, আবার এটাকে আমরা সামেশন আকারে এভাবে লিখতে পারি। তো এই অংশটুকুই লিখলাম, আশা করি আমরা এই লাইনটুকু বুঝতে পারছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে সামেশন সহ এই পুরা মানটা কার মান পাইছি, এই যে 1/e টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার আলফা মানে তো এফ ধরলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এই পুরা মানটা পাইছি। তো এই অংশটুকুর মধ্যে এই যে সমাকলন অংশটুকু এটুকুর মান ধরে নিব আই। আই ইজ ইকুয়াল টু সম্পূর্ণ মানটা, এই সম্পূর্ণ মানের জায়গায় আমরা শুধু 1/e টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর মান এই অংশটুকু বসাবো, আর এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্সটা থাকবে। তো খেয়াল করো এখানে আমরা আই হিসেবে ধরে নিছি এই সমাকলনটাকে, এই পুরোটাকে, এই সমাকলন সম্পূর্ণটাকে আমরা আই ধরছি। আই ইজ ইকুয়াল টু এই সম্পূর্ণটা লিখলাম এই যে 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি 0 থেকে ইনফিনিটি, এই 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ তো থাকলো, এই এক্স টু দি পাওয়ার হাফ আর 1/e টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর মান কি সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে কত এখানে পাইছি 1/f টু দি পাওয়ার n, 1/f টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার nx, ই টু দি পাওয়ার nx, আর সাথে কি ছিল এই যে 5 নং এর এখানে dx, এই যে dx। তারপর লক্ষ্য করো যে এই যে ইন্টিগ্রাল ফর্মটা এবং সামেশন এই চিহ্নগুলো একে অপরের সাথে বিনিময়যোগ্য, কারণ হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং সন্নিবেশযোগ্য। তাই আমরা লিখতে পারি এই যে এই ইন্টিগ্রাল ফর্মটাকে এখানে আনতে পারবো আর এই সামেশনটা এখানে আনতে পারবো, এবং তাদের মানগুলোও অদল বদল করতে পারবো। অর্থাৎ 1/f টু দি পাওয়ার n হচ্ছে কনস্ট্যান্ট, যা এই ইন্টিগ্রেশনের সাথে সামঞ্জস্য না, অর্থাৎ ইন্টিগ্রালের ভিতরে আমরা x এর মানগুলো রাখবো আর বাকিগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রালের বাইরে রাখবো, আর সামেশনটা ইন্টিগ্রালের জায়গায় রাখবো। তাহলে আমরা i ইজ ইকুয়াল টু কি পাবো, i ইজ ইকুয়াল টু এই যে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা সামেশন লিখতে পারি, সামেশন i ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এই 1/f টু দি পাওয়ার n কে সামেশন ইন্টিগ্রালের বাইরে রাখবো, তার মানে 1/f টু দি পাওয়ার n কে রাখলাম, তারপর ইন্টিগ্রাল ফর্ম 0 থেকে ইনফিনিটি, তারপর x টু দি পাওয়ার হাফ কে আমরা ইন্টিগ্রালের ভিতরে রাখবো আর ই টু দি পাওয়ার nx কে। তো সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে x টু দি পাওয়ার হাফ, এই 1/e টু দি পাওয়ার nx কে আবার কি লেখা যায় 1/e টু দি পাওয়ার nx সমান কি লেখা যায় ই ইনভার্স nx লেখা যায় না, কারণ এই ভাগ আকারে থাকলে এটাকে যদি আমরা হর থেকে লবে তুলে দিই তখন একটা ইনভার্স চলে আসে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ই ইনভার্স nx, আর সাথে কি আছে, সাথে হচ্ছে dx আছে। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। তো এই 6 নং সমীকরণটা যদি আমরা সমাধান করতে যাই তখন আমরা গামা ফাংশন নিয়ে আসি এখানে। তো আমরা একটা গামা ফাংশনের ফর্মুলা জানি, মানে সাধারণ যে ফরম্যাট সে অনুসারে যে ফর্মুলাটা সেটা আমরা লিখবো, যে আমরা জানি গামা ফাংশনের সংজ্ঞা অনুযায়ী। খেয়াল করো যদি এরকম থাকে 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি ই ইনভার্স এ এক্স ডিএক্স, তাহলে এর যে জেনারেল যে সলিউশন সেটা হচ্ছে পি প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার পি প্লাস 1। তো এই ক্ষেত্রে যদি আমরা এই যে ইন্টিগ্রাল ফর্মটা দেখি সেক্ষেত্রে এটার সাথে যদি এটা তুলনা করি তখন দেখা যাবে এক্সের উপরে যে পাওয়ারটা আছে সেটাই হচ্ছে পি, আর হচ্ছে ই এর উপরে এক্সের সাথে যে সহগটা আছে সেটাই হচ্ছে এ। তো এখানে পি মানে কত হবে হাফ এবং এ মানে কত হবে এন। তো আমরা লিখতে পারি যে 6 নং এর ক্ষেত্রে কি হবে, তুলনা করলে 6 নং এর ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু হাফ আর এখানে এ ইজ ইকুয়াল টু হবে এন। তো আমরা এই 6 নং এর সলিউশনটা কি পাবো, তাহলে গামা পি প্লাস 1, পি মানে হচ্ছে হাফ, হাফ প্লাস 1, আর এখানে এ মানে হচ্ছে এন, এন টু দি পাওয়ার পি মানে হচ্ছে হাফ প্লাস 1, তাহলে এই সলিউশনটা পাবো। সুতরাং আমরা কি লিখতে পারি, এই যে এই অংশটুকুই তো আমরা সমাধান করতেছি, তাহলে 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ই ইনভার্স এন এক্স ডিএক্স সমান কি লেখা যায়, এখানে আনসারটা কত হবে গামা পি প্লাস 1। গামা পি প্লাস 1 মানে কি, গামা পি বলতে কি বোঝায় হাফ প্লাস 1 ডিভাইডেড বাই
এখানে a টু দি পাওয়ার a মানে হচ্ছে n টু দি পাওয়ার p মানে হচ্ছে হাফ প্লাস 1, এভাবে লেখা যায়। এবার খেয়াল করো, আমরা গামা ফর্মুলা একটা জানি, এটা আমরা মনে রাখবো যে যদি এরকম থাকে যে n প্লাস 1, গামা n প্লাস 1, তাহলে এটার সূত্র হচ্ছে n গামা n। হ্যাঁ, আর আরেকটা সূত্র মনে রাখবো যেটা হচ্ছে গামা 1/2, এর মান হচ্ছে রুট পাই। এই দুইটা সূত্র মনে রাখবো। এবার এটাকে যদি আমরা n ধরি, তাহলে n প্লাস 1 মানে হচ্ছে n গামা n, মানে হচ্ছে হাফ গামা হাফ। হ্যাঁ, তারপর হচ্ছে ডিভাইডেড বাই n টু দি পাওয়ার হাফ প্লাস 1 যদি যোগ করি তাহলে পাওয়া যায় 3/2। আর এখানে গামা হাফের মান কি? রুট পাই। এটা তো আমরা সবাই জানি। তাহলে রুট পাই ডিভাইডেড বাই 2, এই টুটাকে আমরা যদি n টু দি পাওয়ার 3/2 এই ভাগটাকে গুণ বানালে 2টা নিচে চলে আসবে। আলটিমেটলি পাওয়া যাবে হচ্ছে রুট পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n টু দি পাওয়ার 3/2। তো এটাকে আমরা একটু বড় করে লিখি, পাইছি কত? রুট পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n টু দি পাওয়ার 3/2। এটাকে লেখা দরকার নেই, এখানে লিখলেই হবে। তো এইটা কার মান পাইছি? 0 থেকে এই যে এই অংশটুকুর মান পাইছি। তাহলে i ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সামেশন i ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 1 ডিভাইডেড বাই f টু দি পাওয়ার n। আর এইটুকুর অংশের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে রুট পাই ডিভাইডেড বাই 2n টু দি পাওয়ার 3/2। তাহলে 6 নং সমীকরণকে কি লেখা যায়? 6 নং হবে i মানে কি? i মানেই তো এই যে এই অংশটুকু। তাহলে i এর পরিবর্তে আমরা লিখি 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ ডি x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু পাই কত? সামেশন i ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 1 ডিভাইডেড বাই f টু দি পাওয়ার n। এই যে এই অংশটুকু লিখলাম, তারপর এটার আনসারটা লিখে দেবো। এটার আনসার কত পাইলাম? এই যে রুট পাই টু ডিভাইডেড বাই 2n টু দি পাওয়ার 3/2। তো এখানে সামেশনের ভিতরে রুট পাই বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা জানি আই না, n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। তো এখানে n থেকে ইনফিনিটি, এই যে এখানে n থেকে ইনফিনিটি দিবা। হ্যাঁ, তো n থেকে n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটির ক্ষেত্রে রুট পাই বাই 2 এর মধ্যে কোনো n নাই। যেখানে n থাকবে সেখানেই সামেশনের কাজ হবে। তো এই রুট পাই বাই 2 কে আমরা সামেশনের বাইরে রাখতে পারি। তাহলে রুট পাই বাই 2 আর এখানে রাখতে পারি n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 1 ডিভাইডেড বাই f টু দি পাওয়ার n থাকবে, f টু দি পাওয়ার n আর থাকবে n টু দি পাওয়ার 3/2। এবার লক্ষ্য করো, এখানে রুট পাই বাই 2 এই সামেশন যদি উঠায় দিই, তার মানে কি করতে হবে? একবার n এর জায়গায় 1 বসাতে হবে, একবার 2 বসাতে হবে, এভাবে প্লাস প্লাস আকারে যেতে হবে। তো আমরা প্রথমে n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 ভাগ f টু দি পাওয়ার 1 মানে f, আর এখানে 1 বসালে 1 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন সেটা 1ই হয়। তাহলে f এর সাথে 1 গুণ করলে 1/f ই থাকবে। তারপর প্লাস, এবার 2 বসাবো, 1 ডিভাইডেড বাই f টু দি পাওয়ার 2। এবার n এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস, এখন n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 1/f টু দি পাওয়ার 3, আর n এর জায়গায় 3 বসালে 3 টু দি পাওয়ার 3/2 প্লাস, এভাবে যেতে থাকবে ধারাটা। এবার f এর মানটা আমরা কত জানি? f এর মানটা প্রথমে ধরে নিছিলাম না, f ইজ ইকুয়াল টু কত? এই যে ই টু দি পাওয়ার আলফা ইজ ইকুয়াল টু f। তাহলে f এর জায়গায় আমরা কি বসাতে পারি? ই টু দি পাওয়ার আলফা বসাতে পারি। তো এখানে যদি আমরা ই টু দি পাওয়ার আলফা বসাই তাহলে রুট পাই বাই 2, এখানে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা প্লাস এই 2 টু দি পাওয়ার 3/2 কে আগে লেখা যায়, তাতে কোনো মানের পরিবর্তন হবে না, 2 টু দি পাওয়ার 3/2। আর এই f এর পরিবর্তে কি বসাবো? ই টু দি পাওয়ার আলফা, আর সাথে 2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার 2 আলফা প্লাস 1 ডিভাইডেড বাই, আবার কি লেখা যায়? টি টু দি পাওয়ার 3/2। আর এই f এর জায়গায় কি বসাবো? ই টু দি পাওয়ার আলফা, যেহেতু 3 আছে ই টু দি পাওয়ার 3 আলফা। এভাবে ধারাটা চলতে থাকবে। তো এবার লক্ষ্য করো এখানে যে যদি ই টু দি পাওয়ার আলফা 1 এর থেকে অনেক বেশি বড় হয়, তো সেক্ষেত্রে আমরা 1 ভাগ ই টু দি পাওয়ার আলফা এর যে উচ্চ ঘাতগুলো আছে 2 আলফা 3 আলফা, এই যে উচ্চ ঘাতের 1 ভাগ ই টু দি পাওয়ার আলফাগুলো আছে ওগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার x মাইনাস 1 কে, যে শুধু এই রুট পাই বাই 2 এটার সাথে গুণ হয়ে যে অংশটুকু হবে সেটাই রাখবো আর বাকিগুলোকে অগ্রাহ্য করব। তাহলে পাওয়া যাবে হচ্ছে রুট পাই বাই 2, এই যে এই অংশটুকুর মান রুট পাই বাই 2 আর ই টু দি পাওয়ার আলফা গুণ হলে ই টু দি পাওয়ার আলফা। তো এবার আমরা 5 নং সমীকরণটা লক্ষ্য করি। 5 নং সমীকরণটা কি ছিল? n is equal to 2 pi v into 2m cat t divided by a square whole to the power 3/2, এই যে এই ইন্টিগ্রেশন ফর্মটা। তো এই ইন্টিগ্রেশন ফর্মের মান কত পাইছি? মান পাইছি হচ্ছে রুট পাই ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার আলফা। তাহলে আমরা কি লিখতে পারি? n is equal to 2 pi
ভি 2m kt ডিভাইডেড বাই h স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর 0 থেকে ইনফিনিটি যে ইন্টিগ্রাল ফর্মটা আছে যে এটার মান কত? এটার মান হচ্ছে রুট পাই ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার আলফা। এবার ই টু দি পাওয়ার আলফার মানটা যদি আমরা বের করতে চাই, এন ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আলফা এই যে ভাগাকার আছে এই সাইডে আসলে গুণ হয়ে যাবে, আর এখানে এনটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, 2 কাটা যাবে। তো এখানে থাকবে ভি ডিভাইডেড বাই এন, আর এই যে এখানে পাই আছে আর এখানে রোড পাই আছে, পাই ইন্টু রোড পাইকে আমরা কি লিখতে পারি? পাই টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে 1 আছে পাওয়ার আর হাফ আছে, বেস মিল থাকলে গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 + 1/2 ইকুয়াল টু পাই টু দি পাওয়ার 3/2 হবে। এই 3/2কে পাইটাকে আমরা এটার ভিতরে রাখতে পারি, কারণ পায়ের মানও 3/2, এইগুলার মানও 3/2। তাহলে আমরা কি লিখতে পারি? 2m kt ডিভাইডেড বাই h স্কোয়ার হোল টু দি পাওয়ার, পাইও তো আছে 2 পাই, এখানে পাইটা লিখে দিব 2 পাই m kt ডিভাইডেড বাই h স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এটাই তো আমরা মূলত নির্ণয় করতে চাইছিলাম, যেটা হচ্ছে বোস আইনস্টাইন বিন্যাস সূত্রের ধ্রুবক ই টু দি পাওয়ার আলফা বের করো, যেটা আমরা মাত্র এখানে বের করে দেখালাম। এই যে ই টু দি পাওয়ার আলফা ইজ ইকুয়াল টু ভি বাই এন 2 পাই m kt ডিভাইডেড বাই h স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এবার আরেকটু অংশ আমরা এখানে বাড়ায় বুঝায় দিই, যেহেতু এটা বইয়ের মধ্যে আছে। তো এখানে আমি যদি এটাকে 7 নং সমীকরণ দিই, এই যে এটাকে 7 নং সমীকরণ দিই, তাহলে এখানে এফ এর জায়গায় যদি আমি 1 বসাই, তো 1/1 মানে 1 থাকবে, প্লাস এফ এর জায়গায় 1 বসালে 1 এর উপরে স্কোয়ার মানে 1ই থাকবে, 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3/2 গুণ হলে শুধু 2 টু দি পাওয়ার 3/2 থাকবে, সেমভাবে এখানে শুধু 3 টু দি পাওয়ার 3/2 থাকবে, এভাবে ধারাটা অগ্রসর হবে। তো সেই ক্ষেত্রে আমরা পাবো √π/2 ইন্টু 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 3/2 প্লাস 1/3 টু দি পাওয়ার 3/2, যেটা আমরা এখানে মাত্র লিখলাম। যে f ইজ ইকুয়াল টু 1 হয়, তবে 7 নং সমীকরণ হবে i ইজ ইকুয়াল টু √π/2 ইন্টু 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 3/2 প্লাস 1/3 টু দি পাওয়ার 3/2 প্লাস ডট ডট, এভাবে ধারাটা অগ্রসর হবে। তো এখানে যে বন্ধনীযুক্ত অংশটা আছে সেই অংশের ক্ষেত্রে বা এই অনুক্রমটির রিমেন যেটা ফাংশন, যে এটাকে রিমেন যেটা চিহ্ন বলে 3/2, যার মান হচ্ছে 2.612। এখানে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি 2.612। তো 2.612 আর এখানে √π/2, তাহলে আলটিমেটলি আয়ের মানটা আসে i ইজ ইকুয়াল টু 2.612 ইন্টু √π/2। তো এই প্রশ্নের ক্ষেত্রে এতটুকু লিখলেই হবে, এই অংশটুকু যেহেতু এক্সট্রা বইয়ের মধ্যে ছিল এজন্য আমরা এখানে এটা লিখলাম।